স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। ২১ শতকের এখানে এসে নারীদের বিচরণ সবখানে সর্বত্র। বাংলায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা, ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান। বর্তমানে শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুর নেতৃত্বে রয়েছে নারীর অবদান। তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। যদি এমন হয় যে আকাশটা আমার, তাহলে কেমন লাগতো? হ্যাঁ, কখনো কখনো এমন অনুভূতি পাওয়ার জন্য বিমান নিয়ে যারা আকাশে উড়ে বেড়ান তারা বিমানের পাইলট এবং কেবিন ক্রু। আজ আমরা কথা বলবো সেই অদম্য নারীদের নিয়ে যারা আকাশেই দায়িত্ব সামলান নিপুণ দক্ষতায়। আমার সাথে স্টুডিওতে আছেন এয়ার অ্যাস্টার পাইলট সাজেদিনা সুলতানা সনি এবং কেবিন ক্রু জেসি জ্যাকলিন চিশিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে আমি সাজেদিনা সুলতানা সনি আপনার কাছে আসতে চাই। আমরা তো আসলে ছোটবেলা থেকেই যখন রচনায় লিখতাম আমার জীবনের লক্ষ্য, তখন কেউ লিখতো শিক্ষক হবে, কেউ ডাক্তার, কিংবা কেউ পাইলট। আপনার কি আসলে সেখান থেকে ইচ্ছে হলো যে বড় হয়ে পাইলট হবেন? ধন্যবাদ আপনাকে। জি, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পাইলট হওয়ার। সো আল্লাহর অনেক অশেষ রহমত অ্যান্ড আমার বাবা মার দোয়ায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আপনার এই পাইলট হওয়ার যাত্রাটা একটু জানতে চাই, যে কিভাবে আসলে এই পেশায় আসলেন? ওই যে বললাম, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, অ্যান্ড এরপরে যেটা হয়েছে ম্যাট্রিক, ইন্টার, তারপর হচ্ছে ফ্লাইং একাডেমিতে অ্যাডমিশন। এই পাইলট হওয়ার জন্য মানে পড়াশোনাটা কোন লাইনে যেতে হয়? সায়েন্স থাকতে হবে। আচ্ছা আচ্ছা। এবং আপনাকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। আচ্ছা, এরপরে আপনি বাংলাদেশে অথবা দেশের বাইরে যে কোনো ফ্লাইং স্কুলে অ্যাডমিশন নেবেন। তারপরে ওখান থেকে আপনার লাইসেন্স নিতে হবে, কমার্শিয়াল লাইসেন্স, প্রাইভেট পাইলট লাইসেন্স। তারপরে আপনি দেশের কোনো এয়ারলাইনে অথবা বাইরে কোথাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চাইলেই কি কেউ পাইলট হতে পারে? মানে পাইলট হওয়ার জন্য কি আলাদা কোনো যোগ্যতা লাগে? আপনাকে মেডিকেলি ফিট হতে হবে। আপনার মেডিকেল এক্সামিনেশন হবে সিভিল এভিয়েশনের আন্ডারে। আপনার সেই ক্যাটাগরিতে ফুলফিল করলে তারপরে আপনি ডেফিনেটলি পড়াশোনার যে পার্টটা ওটাও কমপ্লিট করতে হবে, তারপরে পারবে অবশ্যই। আচ্ছা, আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন জেসি জ্যাকলিন চিশিম। আপনিও তো যখনই মন চায় আপনি চাইলেই আসলে আকাশে উঠতে পারেন। আমাদের যখন মন চায় আমাদেরকে তখন আসলে বিমান ভাড়া দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আপনার বিমানে উঠতে গেলে আপনাকে আলাদা করে সেটার জন্য আপনাকে পে করা হয়। সেখান থেকে আপনার এই যে একদম কেবিন ক্রু হওয়ার যে ইচ্ছেটা, এটা কি আপনার ছোটবেলা থেকে ছিল, নাকি আপনি হচ্ছেন গিয়ে মানে বড় হয়ে কখন মনে হলো যে আমি একজন কেবিন ক্রু হতে চাই? আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন ভাবতাম যে আমিও কেবিন ক্রু হব। তারপর আফটার দ্যাট আমি 2014 সালে যখন এইচএসসি দিয়েছি, এরপরে আমি আসলে অনেকগুলো জব করেছি। জব করার পরে তারপর ভাবলাম যে আমি এবার একটা কোর্স করি বা নিজেকে আর একটু পলিশড করি। তারপর অনেকগুলো জব করার পরে তারপর করতে করতে দেখলাম একটা নভোএয়ারের সার্কুলার দিয়েছে। পরে আমি সেখানে অ্যাপ্লাই করলাম। তারপরে ওভাবেই আস্তে আস্তে মানে কেবিন ক্রু হওয়ার জন্য আসলে কি ধরনের যোগ্যতা লাগে? পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা? সব এয়ারলাইন্স হচ্ছে এইচএসসি পাস হলেই সার্কুলারটা দেয়, বাট এরপরে যদি কেউ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা যে কোনো স্টাডি করতে চায় তারা করতে পারে। এছাড়া হাইট, ওয়েট, এই সব ব্যাপারগুলা দরকার আর কি। এগুলো সব ওনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ফুলফিল হলে দেন ওনারা নেয়। আর এই যে কেবিন ক্রু হওয়ার পিছনে আসলে বাবা মায়ের সাপোর্টটা বা পরিবারের পক্ষ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? আমার মা আমাকে খুব সাপোর্ট করেছে এই বিষয় নিয়ে, কোনো মানে বাধা দেয়নি আর কি। উনি খুবই খুশি। উনি আরও চেয়েছিল যদি আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট করতে পারি তাহলে সে আরও বেশি খুশি। এই যে কেবিন ক্রু আর পাইলট, এই পেশাটা তো আসলে খুবই লোভনীয় একটা পেশা, এবং অনেকেই আসলে পাইলট হতে চায় বা কেবিন ক্রু হতে চায়। তো সেই জায়গা থেকে আসলে এই পেশায় আসার জন্য যারা চাচ্ছে যে এই পেশায় আসবে, কিন্তু আসলে সমাজের অনেক ধরনের বাধা থাকে, সেই বাধাগুলোতে কি কখনো আপনার পড়তে হয়েছে? আমার পড়তে হয়নি। আমার পরিবারের সাপোর্ট বলেন, আমার জব প্লেসের যেই এনভায়রনমেন্ট অ্যান্ড সব কিছু মিলিয়ে, ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার কোনো রকম বাধায় পড়তে হয়নি। বাট হ্যাঁ, অনেকের পড়তে হয়। বাট এটাকে যদি একটা মানে প্রপার ওয়েতে মানুষজন
দেখে যে হ্যাঁ প্রফেশনটা সুন্দর একটা প্রফেশন এবং এখানে থেকেও সুন্দরভাবে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে এখন মনে হয় অনেকেই বুঝে যে সব পেশাতেই কিছু চ্যালেঞ্জ থাকে অ্যান্ড করা যাবে। আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমি আমার দিক থেকে কোনো বাধা পাইনি আর কি, মা খুব সাপোর্ট করেছে আমাকে। আর পরিবারের বাইরে সমাজের মানুষজনের কাছ থেকে এমন কোনো সাপোর্ট কি পেয়েছেন যে এই পেশায় আসার জন্য? হ্যাঁ, আমার মানে সবাই খুব একটা কিছু বলেনি আমাকে, বাট আমি বাইরে থেকে অনেক কিছু শুনেছিলাম যে নেগেটিভ কিছু একটা। পরে আমি নিজেই মাকে বলেছি যে আমি আগে গিয়ে দেখি, তারপর আসলে ভালো থাকা বা খারাপ থাকা যে পেশায় থাকে না তখন আসলে সেই পেশা নিয়ে আসলে খুব একটা ধারণা করতে পারে না, কিন্তু যখন আসলে সেই পেশায় যাওয়া হয় এরপরই আসলে সেই পেশা নিয়ে বোঝা যায়। এক্স্যাক্টলি এরকমটাই। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই পাইলট হওয়ার সময়, মানে যখন আপনি আকাশে উঠছেন, তখন তো বিভিন্ন ধরনের আসলে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়। অনেক সময় দেখা যায় যে আবহাওয়া ভালো না, সেই সময়গুলোতে আসলে কি করেন? সেই সময়গুলোতে এক এক সময় ওয়েদার এক এক রকম থাকে। তো আমাদের ট্রেনিং হয় এভরি 6 মান্থ, 6 মাস পর পর আমাদের এমার্জেন্সি ট্রেনিং হয়। সেখানে আমাদের এয়ারক্রাফটের এমার্জেন্সিগুলো ডিল করা হয়। আর ওয়েদার যেটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে আমরা ওয়েদার চেক করি, দেন আকাশে আমাদের ওয়েদার রাডার থাকে অ্যান্ড প্যাটার্নটা আমরা স্টাডি করে তারপরেই আমরা ফ্লাই করি। তারপরেও যখন ওয়েদার এনকাউন্টার করি তখন ওইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। তারপর অ্যান্ড দেন এভাবেই। এই যে প্রতিকূল পরিস্থিতিতে যে কোনো একটা ঘটনা যে ঘটেছিল যেটা আপনি শেয়ার করতে চান? এখন আচ্ছা, আপনি সেটা মনে করতে থাকুন। আমি হচ্ছে যে একটু আসতে চাই জেসি জ্যাকলিন আপনার কাছে। আপনার সাথেও তো এমন হয়েছে অবশ্যই যে কখনো টার্বুলেন্সের জন্য বা আপনার এতগুলো যাত্রী ভয় পাচ্ছে, সেই সময় আসলে আপনি কি করেছেন? যখন ওয়েদার হয় তখন তো ক্যাপ্টেনরা সবসময় সিট বেল্ট সাইনটা অন করেই রাখে। সো আমরা সবাই সিকিউর প্লেসেই থাকি, আমরা সবাই বসেই থাকি। সো প্যাসেঞ্জার হচ্ছে তখন খুব দোয়া পড়তে থাকে, কান্নাকাটি করতে থাকে, খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। সুতরাং আমার আশেপাশে যে প্যাসেঞ্জারগুলো থাকে আমি ওনাদেরকে যতটুকু পারি সান্ত্বনা দিতে থাকি যে স্যার ম্যাডাম প্লিজ ভয় পাবেন না, এটা একটা সার্টেন পিরিয়ড পরে এটা ঠিক হয়ে যাবে, আপনারা জাস্ট রিল্যাক্স থাকেন আর কি। যাত্রী তো ভয় পায়, সেই সময় কি আপনাদের কখনো ভয় লেগেছে? মানে নিজেকে তখন কিভাবে শান্ত রাখেন? মানে আমরা তো মোটামুটি এই ব্যাপারগুলোতে অনেক ইউজ টু, তারপরেও একটু তো ভয় লাগেই। আপনার এই যে কেবিন ক্রুর এই পেশায় অলমোস্ট 6 বছর হয়ে গিয়েছে, এই সময় কি এমন কোনো ঘটনা ঘটেছে যে মানে প্রথম যখন আপনি এরকম একটা প্রতিকূল পরিস্থিতির শিকার হলেন, তখন আসলে আপনি নিজে ভয় পেয়েছিলেন কি? না, কেন জানি আমার এমন কোনো কিছু ভয় লাগেনি। আমি তো সিট বেল্ট সাইন, মানে আমি সিট বেল্ট তো পরেই ছিলাম, আর আমার সামনে যে প্যাসেঞ্জারগুলো ছিল ওনারা জাস্ট ভয় পেয়েছে, চিৎকার করছিল। আমি জাস্ট মানে হাসি মুখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম যে আপনারা প্লিজ ভয় পাবেন না, কান্নাকাটি করেন না, ঠিকঠাক হয়ে যাবে আস্তে একটু কিছুক্ষণ পরেই, দ্যাটস ইট। আচ্ছা, এই সমস্ত ঘটনাগুলো আসলে যেটা বুঝলাম যে আপনাদের আসলে সেরকম ভয় লাগে না, কিন্তু যারা যাত্রী থাকে তারা একটু ভয় পেয়ে যায়। বাট আমরা ওই আপনার ধরেন ওয়েদার আমরা তো আগে থেকেই দেখতে পাচ্ছি যে সামনে একটা ওয়েদার আছে, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। অ্যান্ড ইন কেস যদি দেখি যে খুব বেশি অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে না, আমরা লিমিটেশনস বুঝেই আমরা এনকাউন্টার করি। এই সমস্ত পরিবেশগুলোর সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিবারের বাইরে অনেক রাত থাকতে হয়, বা হচ্ছে যে এই সমস্ত পরিবেশগুলো যখন সৃষ্টি হয় তখন হচ্ছে যে পরিবারের থেকে একটু দূরে থাকতে হয়। সেই সময়টায় কি হয়, সেই সময়টা কি করেন আপনারা সেটা জানবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় আকাশে অদম্য নারী। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এয়ার স্টার সাজেদিনা সুলতানা সনি পাইলট এবং কেবিন ক্রু জেসি জ্যাকলিন চিশিম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার কাছে আমি সাজেদিনা সুলতানা সনি আপনার কাছে জানতে চাই যে এই ধরনের পেশায় আসলে ঘরের বাইরেও থাকতে হয় একটা লম্বা সময়, সেই সময় আসলে পরিবারের সাথে কিভাবে ব্যালেন্স করেন? আমি আপনাকে রিসেন্টলি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এই যে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা, এটা আমি সবাইকেই বলি। আমরা যারা পাইলট বা কেবিন ক্রু বা এভিয়েশন প্রফেশনে আছি, আমরা
আমাদের ডে বলে কোনো ডে নেই না, আমরা ঈদের দিন সেলিব্রেট করি, আই হোপ আপনারাও সেম। দেন অন্য কোনো ডেতে যেটা মানে আমি পার্সোনালি ফলো করি, ওই উইকটা, ওই মান্থটা, ওই ডেটাকে আমি আমার মতো করে সেলিব্রেট করে ফেলি। সো এইভাবে আর কি আমাদের পরিবারকেও এটা মেনে নিতে হয় যে ঠিক আছে আমাদের মানে ফ্যামিলি টাইম বা আমাদের টাইম এটা আমাদের আজকের সেই সেলিব্রেশন। তো গতকালকে বসন্ত, সো হবে না বসন্ত গতকালকে, আমরা আগের দিন করব, একদিন পরে করব, 2 দিন আগে করব। সো এইভাবে আমরা ম্যানেজ করে নিই। এটা তো এখন ম্যানেজ করে নিচ্ছেন, কিন্তু হ্যাঁ। যখন আপনি একদম শুরুর দিকে এই লাইনে আসলেন সে সময় কি পরিবারের মানুষের মন খারাপ হতো? না, মানে দে আর ভেরি প্রাউড অ্যান্ড দে আর হ্যাপি যে মানে আই এম ডুইং সামথিং দ্যাট গিভস মি দ্য প্লেজার অ্যান্ড হ্যাপিনেস, সো দে আর অলসো হ্যাপি। আমি জেসি জ্যাকলিন আপনার কাছে আসতে চাই, যে যখন এই যে আপনি এই লাইনে আছেন প্রায় 6 বছরের মতো, এই সময় কি কখনো এমন হয়েছে যে নিশ্চয়ই হয়েছে যে ঈদে বা বড়দিনের সময় পরিবারের বাইরে আছেন, সেই সময় আসলে অনুভূতিটা কি ছিল? সে সময় তো একটু মন তো খারাপ হয়, তারপরও ক্রুদের তো কোনো আসলে ঈদ, পূজা, ক্রিসমাস কিছুই নেই, বা সরকারি ছুটিও আমরা ওভাবে পাই না। তারপরও যখন আমার যদি বড়দিন আসে তখন আমি মাঝে মাঝে ছুটি নেই আর কি, এভাবেই সেলিব্রেট করা হয়, মানে সবকিছু ব্যালেন্স করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মহিলাদের জন্য আসলে এই পাইলট বা কেবিন ক্রু কেমন, সুযোগ সুবিধাটা কীরকম? মানে অনেক সময় দেখা যায় যে যে সমস্ত পাইলট বা কেবিন ক্রু তারা যদি প্রেগনেন্ট হন সেক্ষেত্রে তারা কীরকম সুযোগ সুবিধাটা পান? আমাদের আফটার ডিক্লারেশন 1 বছর আপনি ছুটি অ্যাভেল করতে পারেন, আনলেস আনটিল আপনি যখন আবার মেডিকেলি ফিট হচ্ছেন আপনি কন্টিনিউ করতে পারছেন, অ্যান্ড দেন আফটার আপনি জয়েন করবেন তারপর আবার আপনাকে মেডিকেল করতে হবে, তারপরে আপনি কাজে জয়েন করতে পারবেন। আচ্ছা, এই যে কেবিন ক্রু হিসেবে যখন আপনি আছেন তখন তো আসলে একটা বিমানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আসলে আপনি যাত্রী হিসেবে পাচ্ছেন, সেক্ষেত্রে তাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের অশোভন আচরণ, সেগুলো কিভাবে ডিল করেন? সেগুলো সব কিছু হাসি মুখেই আমাদের আসলে ডিল করতে হয়, যেমন ওয়েদার, তারপর পোর ভিজিবিলিটি, এগুলাতে মানে প্যাসেঞ্জার খুব শাউট করে, খুব রাগ করে যে আপনারা কেন আগে থেকে ইনফর্ম করেননি। সো এগুলো আসলে ওভাবেই ডিল করতে হয়, হাসি মুখেই ওনাদেরকে বলতে হয় যে স্যার এটা তো ওয়েদার ইস্যু, সো এটা আসলে আগে থেকে কেউ ইনফর্ম করতে পারে না, সো এইভাবে বোঝাতে হয়। আর এমন তো আসলে অনেক সময় হয় যে ফ্লাইট ডিলে হয়, সে সময় তো আসলে যাত্রীরা আসলে দেখা যায় যে একটু বিরক্ত হচ্ছে বা একটু অন্যরকম ব্যবহার করছে, সে সময় কি আপনার এরকম হয়েছে কখনো যে কেবিন ক্রুরা সামলাতে পারছে না, সে সময় আপনাদের এসে আপনাদের বোঝাতে হচ্ছে? হ্যাঁ, আমাদেরকে এরকম এখন পর্যন্ত হয়নি, বাট যখন সিচুয়েশন হয় আমাদেরকে অ্যানাউন্স করে দিতে হয় যে ডিউ টু ওয়েদার বা পোর ভিজিবিলিটি আমরা পারছি না, তখন এখন বুঝে তারাও বুঝতে পারবে, কারণ আপনার চোখের সামনে আপনি ঝড় দেখতেছেন, আপনি তো তখন কিছু বলতে পারবেন না, তো বলে দিতে হয় আমাদেরকেও যে আমরা ওয়েদারের কারণে যেতে পারছি না বা আপনার রানওয়ে দেখা যাচ্ছে না, আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, বা কোনো কারণে ট্রাফিকের জন্য আমরা যদি ডিলে হয় এটাও আমরা ওনাদেরকে জানিয়ে দিই, তখন তারা নর্মালি থাকে। আপনি যখন একজন পাইলট হিসেবে আপনার দায়িত্ব পালন করছেন তখন তো আসলে অনেকগুলো যাত্রীর দায়িত্ব আসলে আপনার কাঁধে থাকে, সে সময় আপনি যখন একদমই প্রথম যাত্রী নিয়ে যখন আপনি পাইলট হিসেবে যাত্রা শুরু করলেন সেই অভিজ্ঞতাটা নিয়ে একটু জানতে চাই, এবং আপনার কাছেও জানতে চাইবো। যাত্রী নিয়ে যখন যাত্রা শুরু করলাম প্রথম, সত্যি বলতে খুবই ভালো লাগার একটা মোমেন্ট, স্পেশালি যখন আপনি এয়ারপোর্ট দিয়ে আমরা হেঁটে যাই, সবাই তাকিয়ে থাকে যে হ্যাঁ এদের হাতেই আমরা সেফ, অ্যান্ড ওই সময়টা একটা প্রাইড অ্যান্ড দেন একটা রেসপন্সিবিলিটি, একটা ভয়, একটা ভালো লাগা, ইটস আ মিক্সড ফিলিংস, খুবই ভালো লাগে তখন। তারপরে যখন আমি যেতে যেতে দেখি যে এরা আমার যাত্রী, এদেরকে আমার ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবাইকে দেখে যখন মনে হয় যে হ্যাঁ এদেরকে আমার সেফলি নিয়ে যেতে হবে, অ্যান্ড দেন ককপিটে গিয়ে যখন বসি তখন সব কিছু ভুলে যাই, জাস্ট পিছনের যাত্রীদের কথাই মনে হয় যে হ্যাঁ এদেরকে আমার সেফলি পৌঁছাতে হবে। সো এতটুকু মানে ভালো লাগা বলেন আর খুশির বিষয় বলেন, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি বলবো যারা ককপিটে বসেন বা যারা এই কাজটা করেন
শুধু তারাই এই ফিলিংসটা এক্সপিরিয়েন্স করতে পারবেন যে এটা কত বড় একটা গর্বের বিষয়। এবং আপনি যখন প্রথম আসলে কেবিন ক্রু হিসেবে যাত্রা শুরু করলেন, এতগুলো যাত্রীর দায়িত্ব তো আপনার কাঁধেও থাকে, সেই সময়ের অনুভূতিটা আপনার কাছে জানতে চাইবো যে কেমন ছিল সেদিনের অনুভূতিটা? প্রথম অনুভূতি একদম। আমি যখন এয়ারপোর্ট দিয়ে ক্রস করতাম তখন আমি সবসময় ভাবতাম যে আমি কবে এয়ারপোর্টের ভেতরে যাব, আমি কবে ফ্লাইট করব, আমি কবে আকাশে উড়ব। তো ওভাবেই আমি নিজেকে গ্রুম আপ করে নিয়েছি। তারপর যেদিন আমি ফার্স্ট গিয়ে মানে ফ্লাইট করলাম, এর আগে তো আমি আরও 3-4 মাস ট্রেনিং করেছি। সো আমার ম্যাডামরা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। ফার্স্ট যেদিন ছিল সেদিন তো ডেফিনেটলি খুব ভয় পেয়েছিলাম যে মানে কোনো দিন দেখিনি যে আসলে এয়ারক্রাফট কেমন হয়, কেমন কি সব ওনারা তাও বলে দিয়েছিল। তারপরেও যেদিন ফার্স্ট ফ্লাইট করি সেদিন খুব একটু ভয় লেগেছিল, আবার খুব ভালো লেগেছিল যে এটা আমার ড্রিমটা আমি ফুলফিল করতে পেরেছি। যে আমি আগে হচ্ছে এয়ারপোর্ট ক্রস করার সময় আমি চিন্তা করতাম যে আমি কখন এখানে ঢুকবো, এখন আমি এয়ারক্রাফটের উপরে ভিতরে উঠছি, ফ্লাইট করছি। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আচ্ছা, যারা আসলে এই লাইনে আসতে চায়, যারা বলছিলাম একদম শুরুতেই যে ছোটবেলা থেকে আসলে ইচ্ছে থাকে যে হয় ডাক্তার হবে, না হয় হচ্ছে পাইলট হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে, তো সেই জায়গা থেকে যারা আসলে ছোটবেলা থেকেই প্ল্যান করছে যে এই পাইলট পেশাটায় আসতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যে তাদের আসলে কোন কোন ধাপগুলো একদম ছোটবেলা থেকেই মাথায় রাখতে হবে, বা কোন কোন যোগ্যতাগুলো ছোটবেলা থেকেই দক্ষতাগুলো? ফার্স্ট অফ অল যদি একাডেমিক বলেন তাহলে সায়েন্স থাকতে হবে, ফিজিক্স ম্যাথস থাকতে হবে, অ্যান্ড দেন ফিজিক্যাল ফিটনেস একটা বড় মানে রোল প্লে করে আমাদের প্রফেশনে। ইফ ইউ আর নট ফিজিক্যালি ফিট, মেডিকেলি আনফিট হলে আপনি কন্টিনিউ করতে পারবেন না। দিস ইজ দ্য মেইন থিং। যে বলছেন যে মেডিকেলি আনফিট হলে, মেডিকেলি ফিট হতে হলে আসলে কি 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 চাই আসলে? আমাদের ইয়ারলি মেডিকেল হয়, এখানে কিছু ব্লাড টেস্ট থাকে, তারপর আপনার আইস চোখের একটা লিমিটেশনস থাকে, উইথ গ্লাস উইদাউট গ্লাস, অ্যান্ড দেন কিছু আপনার ডিজিজ থাকে যেগুলি থাকলে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না। তো এরকম আর কি। এখন কারো ইনবিল্ড কোনো ডিজিজ থাকলে সেটা তো কিছু করে না, বাট ফিজিক্যাল ফিটনেস বলতে আমরা যেটা বুঝি যে একটা মানুষ স্ট্রং, ফিট এনাফ টু ডু দ্য টাফ জব। লং টাইম আপনাদের আনরেস্টেড থাকতে হয়, ঘুমের কোনো টাইম টেবল থাকে না, কোনো দিন সকালে উঠতে হচ্ছে তো কোনো দিন দুপুরে উঠতে হচ্ছে, কোনো দিন রাতে। সো এইটা একটা বিগ ইস্যু। সো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করা, রুটিন কোনো লাইফ ওইভাবে মেনটেন করা যায় না। ক্রু লাইফ যদি আপনি বলেন একটা একদম আমি সকাল 6টায় উঠবো, রাত 10টায় ঘুমাবো, ইউ ক্যান ডু দ্যাট। এরকম হয় না, এটা হয় না। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ যে আপনার প্রত্যেকটা টাইমের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আলোচনা করতে করতে আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেমিকন নিবেদিত আলাপন সূত্র এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।